মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর। ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ কতটুকু ভাগ পায় রাজনৈতিক চর্চায়? নতুন নতুন জোট, রাজনীতির মেরুকরণ, ভোটের খেলায় কি প্রভাব ফেলল? মিলল কি সমীকরণ? দর্শক, সব প্রশ্নের উত্তর জানতেই আজকের এই আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার শিরোনাম রেখেছি আজ, কথা শুনছে না তৃণমূল। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে এরই মধ্যে আমার অতিথিরাও যুক্ত হয়ে গেছেন। আজ যুক্ত হয়েছেন মোহাম্মদ আলী আশরাফ, সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, ছাত্রজীবন থেকে সার্বক্ষণিক রাজনীতির সাথে আছেন, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আজকে আরও যুক্ত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, কমিউনিস্ট পার্টির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, লেখালেখি এবং রাজনীতি দুটিই করছেন শরীফুজ্জামান শরীফ। যুক্ত হয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের সময় জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসেবে রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর। তিনজনকেই স্বাগত জানাচ্ছে। এবং যেমনটা বলছিলাম, কথা শুনছে না তৃণমূল, অনেক কথা আমি বাড়াতে চাই না। আমি আসলে আপনাদের তিনজনের কাছেই জিজ্ঞেস করতে চাই যে 7 জানুয়ারি নির্বাচন 2024-এর পর তৃণমূলের সাথে সবগুলি রাজনৈতিক দলেরই বিভিন্নভাবে এক ধরনের মতের পার্থক্য হয়েছে বা মন কষাকষি হয়েছে, এমনটা আমরা আজ করতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে। এখন যেটি হয়েছে যে উপজেলা পরিষদ নির্বাচন আসছে, 8ই মে উপজেলা পরিষদ নির্বাচন, এবং এই নির্বাচনটিতে আমরা দেখতে পাচ্ছি যে বড় দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা রকমের এক ধরনের অভিযোগের আভাস আমরা পাচ্ছি। সেই অভিযোগগুলো আসলে কতটুকু সত্য সেটি আপনাদের কাছে জানতে চাই। আমি শুরু করতে চাই এই অংশে মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে দিয়ে। তৃণমূলের সাথে যোগাযোগ বাড়াতে বা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কি ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে? ধন্যবাদ জিটিভি দর্শক শ্রোতা, উপস্থাপিকা, অপর বিজ্ঞ আলোচক। তৃণমূলের সাথে বিএনপির যোগাযোগটা আপনি মনে করেন যে বরাবরই ঠিক আছে, কিন্তু এটা গত 7ই জানুয়ারির যে একটি ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশে হয়েছে এবং যে নির্বাচনটি বাংলাদেশের 95% মানুষ প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচনের যে কলঙ্ক, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য সরকার তড়িঘড়ি করে একটি স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার আয়োজন করেছে। আপনি দেখবেন এখানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আজ থেকে প্রায় 10 বছর আগ থেকেই বিএনপি চিৎকার করছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলিও বলছিল যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা যে আবহমান কাল থেকে 100 বছর ধরে চলে আসা, যেটা স্থানীয়ভাবে হচ্ছিল দলীয় প্রভাব প্রতিপত্তির প্রভাবের বাইরে, এইটাকে আওয়ামী লীগ 2015 সালে স্থানীয় সরকার নির্বাচন আইন সংশোধন করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় মার্কা দিয়ে একটি স্থানীয় সরকার নির্বাচন করার একটি ব্যবস্থা করে। আমরা এটা বারবার না করছিলাম যে এটা করবেন না, কারণ গ্রামীণ এলাকায় প্রচুর মানুষ আছে যে উভয় দলের কাছে বা সব দলের কাছে গ্রহণযোগ্য, সালিশ বৈঠক করেন, মীমাংসা করেন সামাজিক নেতা, এরা উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান করেন, উপজেলা চেয়ারম্যান হন, এবং এরা কোনো একটি দলে গেলে হারবেন, বাট এরা কোনো দলে না গেলে করবেন, কি বল, জিতবেন। এই অবস্থাটাকে একবার তৃণমূল পর্যন্ত সকল ধরনের সামাজিক নেতৃত্বকে দলদাসে পরিণত করার জন্য আওয়ামী লীগ 2015 সালে স্থানীয় সরকার আইনটি সংশোধন করে। তো এবার দেখবেন একটা নতুন ঘটনা, আওয়ামী লীগ বলছে যে আমরা নৌকা মার্কা দেব না, আমাদের তো এই অধিকার আছে যে আমরা নির্বাচন বর্জন করার, এবং তারা এইবার নির্বাচনে নৌকা মার্কা না দিয়ে ইলেকশনটা করছে যাতে অন্যান্যরা বিপদে পড়ে। আমি আপনাকে বলছি ঘটনাটা। তো সেই ক্ষেত্রে
আওয়ামী লীগ সেই ক্ষেত্রে এই কৌশলটা তাদের কিছু তো কাজে লেগেছে আমি মনে করি। কিভাবে বিপদে পড়বে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা না থাকলে পরে অন্যান্য রাজনৈতিক দল? অন্যান্য রাজনৈতিক দল তখন বলবে যে আওয়ামী লীগের তো নৌকা মার্কা নাই, যে নৌকা মার্কা থাকলেই যে স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন, ওসি, ইউনো, এসপি, ডিসি এরা সবাই যে নৌকা মার্কার পক্ষে ঝাঁপিয়ে পড়ে, তো এই ঝাঁপিয়ে পড়ার সম্ভাবনাটা কম। তাইলে ঠিক আছে, আসো আমরা নির্বাচনটা করি। এটা বিপদে পড়া কি মানে তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছে? এটা অংশগ্রহণমূলক নির্বাচন না, এটা হচ্ছে যে আমি আপনাকে বলি যে 7ই জানুয়ারির যে নির্বাচনটা, এই নির্বাচনকে নিয়ে যে দেশে একটা আন্দোলন গড়ে ওঠার যে আবহাওয়া আছে এটাকে সে ধামাচাপা দিতে চায়, এটা হইলে তার মূল লক্ষ্য 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমি আপনাকে বলছি যে এই উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে কি হবে। উপজেলা চেয়ারম্যানরা হচ্ছে এখানে ও বেসিক্যালি একটা সাক্ষী গোপাল হবে। উপজেলা পরিষদের উপদেষ্টা হচ্ছেন এমপি সাহেব। এই এমপি সাহেবের পরামর্শ ব্যতীত 10,000 টাকার একটা ছোট বরাদ্দ উপজেলা চেয়ারম্যান দেওয়ার ক্ষমতা রাখে না, একটা টিউবওয়েল দেওয়ার ক্ষমতাও রাখে না উপজেলা চেয়ারম্যান। তো সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে এই উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান যদি কেউ হয়েও যান আওয়ামী লীগের ছিটেফাটা ইয়ার কারণে, ফেলে দেওয়ার কারণে বা হয়ে যায় কোনো কারণে, তো সে এমপি সাহেবদের ক্ষমতার অতল গহ্বরে হারিয়ে যাবে এবং সে তার দলের সাথে তার কোনো সংযোগ থাকবে না, তার দলের কোনো উপকারে আসবে না, জনগণের কোনো উপকারে আসবে না, এটি এমপিদের সাক্ষী গোপালে পরিণত হবে। ওকে, মানে বিএনপি যারা অংশগ্রহণ আমরা মনে করছি এই কারণে 76 জনকে বহিষ্কার করা, আমরা 76 জন না 73 জনকে বহিষ্কার করা হচ্ছে। 150টি উপজেলায় নির্বাচন হচ্ছে, 3 জন করে যদি চিন্তা করে পদ মানে 450টি পদে নির্বাচন হচ্ছে, 450-এ বিএনপির অন্তত 3 জন করে হলো 4 জন করে হলো 1350 লোক এখানে আছে নির্বাচন করে। আপনাদের মনে হয় না যে এই যে বহিষ্কারের যে কালচার বিএনপির মধ্যে আছে এর ফলে তৃণমূলের সাথে বিএনপির যে কেন্দ্রের একটা বিশাল ফারাক হয়ে গেছে, সেটা আপনাদের মনে হয় না? না, এখানে 73 সংখ্যাটা খুব অল্প আমি মনে করি। এই 150 আসনে মানে 400 আসন, 150 ইন্টু 3 400 আসনের বিপরীতে বিএনপির 4 জন করে আছে, মানে 1800 লোক যেখানে ক্যান্ডিডেট হওয়ার কথা তার মধ্যে 73 জন, এটা একটি নগণ্য পরিমাণ অংশ। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন রেখে আমি চলে যাব আলী আশরাফ ভাইয়ের কাছে, কিন্তু প্রশ্নটি আপনার কাছে থাকবে যে এত নির্দেশনার পর, এত ভয় ভীতির পর বহিষ্কারের সিদ্ধান্ত পর্যন্ত আসে দলের পক্ষ থেকে, তারপরও বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করছে, তার মানে তৃণমূল কি আপনাদের হাতের মানে গ্রিপের বাইরে চলে যাচ্ছে কিনা, এই প্রশ্নটি আপনার কাছে থাকবে। মোশাররফ আহমেদ ঠাকুর, আমি চলে যেতে চাই মোহাম্মদ আলী আশরাফ। আওয়ামী লীগ কি করছে? এত বড় একটি দল, আপনাদের তো তৃণমূলের অবস্থা আরো অনেক বিস্তর, তৃণমূল গোছাতে আপনারা কি করছেন? আপনাদেরও অসন্তোষ কিন্তু আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভি, তার দর্শক, কলাকৌশলী, আমার সহদেই আলোচক সহ আপনাকে। দেখুন আওয়ামী লীগ কী করছে। আওয়ামী লীগ একটি কাজই করছে, সেটি হলো যে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই ধারা অব্যাহত রাখার জন্যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন, যেটি 7ই জানুয়ারির মধ্যে এদেশের আপনার 12 কোটি ভোটার প্রয়োগ করেছে, ঠিক সেই রকম একটি উৎসব মুখর পরিবেশে আপনার এই 495টি উপজেলায় এই নির্বাচন ব্যবস্থাকে আপনার হলো যে প্রবর্তন করার জন্যে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের যে আপনার অবস্থান, শক্ত অবস্থান, সেটি ইতিপূর্বে আপনি দেখেছেন। এখন দেখুন, বাংলাদেশে আমরা যখন নির্বাচন আসে, সেই নির্বাচনে আপনার 100, 150, 50, 60টি দল দেখি, কিন্তু যখন আপনার নির্বাচনের মাঠে যাবেন, জনপ্রিয়তার প্রশ্ন আসবে, ভোটের প্রশ্ন আসবে, তখন কিন্তু আপনার রাজনৈতিক দল হিসেবে 2টি 3টি দলকে ছাড়া খুঁজে পাওয়া যায় না। আজকে দেখেন, যখন আপনার দলীয় প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ, তখন এটার বিরুদ্ধেও সমালোচনা হয়েছে। আওয়ামী লীগ আপনার দলীয় প্রতীকটিকে কেন তুলে দেওয়া হয়েছে? দলীয় প্রতীকটিকে তুলে দেওয়া হয়েছে যে জনপ্রিয় ব্যক্তি সে যাতে জনগণের রায় নিয়ে আপনার স্থানীয় ভাবে পাশ করে উপজেলার উন্নয়ন করতে পারে। এখন বিএনপি
তার যে চরিত্র, এই যে আমার বন্ধু মোশারেফ ঠাকুর বলেছেন যে 7ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনকে আড়াল করার জন্য এই উপজেলা নির্বাচন। আবার তিনি বলেছে আওয়ামী লীগ একটি কৌশলগত কারণে তাদের যে আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার জন্য উপজেলা নির্বাচন দিয়েছে। দেখুন, এখন যাদের কাজই হলো যে এই উপজেলা নির্বাচনকে আপনার তারা ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল। আপনার 1,21,00,000 ভুয়া ভোটারের মধ্য দিয়ে আপনার দলকে ক্ষমতায় আনার জন্য যে নীল নকশা তৈরি করেছিল আওয়ামী লীগ সেগুলোকে নস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের রায়ে বিশ্বাস করে, জনগণের ভোটে বিশ্বাস করে, জনগণের প্রতি আস্থা রাখে। 70-এর নির্বাচন থেকে 2024-এর নির্বাচন পর্যন্ত অধিকাংশ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। কেন? একটি রাজনৈতিক দলের প্রধান এজেন্ডাই হলো যে নির্বাচনের মধ্য দিয়ে আপনার ক্ষমতায় যে সরকার গঠন করে দেশের উন্নয়ন করা, জনগণের উন্নয়ন করা, এবং আপনার হলো যে এটি একটি রাজনৈতিক দলের প্রধান কারণ। এখন বিএনপি তার এই যে 76 বলেন আর 73 বলেন, জনপ্রিয় ব্যক্তিরা যাদের প্রতি আস্থা আছে তাদেরকে বহিষ্কারের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার কথা বলে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাইলে এখন একটি রাজনৈতিক দলের কাজ কি? একটি রাজনৈতিক দলের কাজই হলো যে আপনার নিঃস্বার্থভাবে দেশের সেবা করা, জনগণের কল্যাণ করা, আর সেটির একমাত্র পথ হলো যে নির্বাচনের মধ্য দিয়ে আপনার ক্ষমতার পালাবদল করা। আজকে জনগণের যে আপনার ম্যান্ডেটের প্রতি অনাস্থা, নির্বাচনের প্রতি অনাস্থা, তাইলে এই যে জ্বালাও পোড়াও, হত্যা, ধ্বংস, কূটনীতি, ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেমনি আপনি দেখেন 77 থেকে 91 সাল পর্যন্ত আপনার সামরিক জাতাকলে দেশ ছিল জিয়ার নেতৃত্বে। আপনার 91 থেকে 96 ভোটারবিহীন 15ই ফেব্রুয়ারির যে ভোটারবিহীন নির্বাচন খালেদা জিয়ার নেতৃত্বে, এবং আপনি দেখেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার সরকার থাকলেও হাওয়া ভবনে তারেক জিয়ার নেতৃত্বে আপনার বাংলাদেশ চলেছে। এখন আপনি 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনার এই 15 বছরে বাংলাদেশটিকে বদলে দিয়েছে। আপনার আজকে আপনার অন্তত এই যে আপনার যে নির্বাচনের ফরম্যাটও তো বদলে গেছে। না, নির্বাচনের ফরম্যাট কি বদলে গেছে? হ্যাঁ, অবশ্যই বদলে গেছে। জনগণের কাছে দিয়েছে, আপনার যাকে খুশি তাকে ভোট দিবে, সে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার শাসন করবে। মানে নির্বাচনটা এরকম হবে যাকে খুশি ভোট দিবে, আওয়ামী লীগের মধ্যে থেকে বেছে নিতে হবে। না, আওয়ামী লীগ কেন? এই জায়গায় তো আপনার যে যখন আপনার দলীয় প্রতীক তুলে দেওয়ার পরে আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত তো বিষয় নয়। যার সক্ষমতা আছে, তার জনপ্রিয়তা আছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, সেই ব্যক্তি আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে, সে বিজয়ী করবে। সে কে তৃণমূল পর্যায়ে, সে কে আওয়ামী লীগ, না সে বিএনপি, না সে জামাত, না সে আদার্স দল, এটি তো মুখ্য বিষয় নয়। আপনার নির্বাচনটি স্বচ্ছ হলো কিনা, নির্বাচনটি গ্রহণযোগ্য হলো কিনা, নির্বাচনটি জনগণের প্রত্যাশার প্রতিফলন করে কিনা। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তো আছে যে তারা ডামি প্রার্থী ইউজ করছে যাতে করে নির্বাচনে মানে একেবারে নির্বাচিত হওয়া যায়, কোনো রকমের বাধা না থাকে, নিজেদের আত্মীয় স্বজনকে ডামি প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে, এরকম মতো এখন দেখুন আপনার হলো যে আমরা যে অংশটি টেলিভিশন, পত্রিকা, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দেখি সেটি বাস্তবতা না। বাস্তব সেটাই যেটা ওই ব্যক্তি, ওই স্থানীয় জনগণ যেটা প্রত্যক্ষভাবে আপনার পর্যবেক্ষণ করে কিংবা দেখে। আজকে আপনি যখন আমি একজন তৃণমূলের নেতা হিসেবে একজন প্রার্থী ছিলাম, একটি আসন, সেটি আপনার হলো যে উপজেলা নির্বাচন, তো একটি উপজেলাকে কেন্দ্র করে, সে জায়গায় ধরুন আপনার একটা উপজেলায় কোথাও 15টা ইউনিয়ন থাকে, কোথায় 10টা ইউনিয়ন থাকে। তাহলে এই 10টা ইউনিয়নের ভোটারকে দেখা গেল এই জায়গায় আপনার 1 লাখ ভোটার হতে পারে, 50,000 ভোটার হতে পারে, 2 লাখ ভোটার হতে পারে। তাদেরকে খুশি করা, তাদেরকে ম্যানেজ করে ভোট আনা আপনার হলো যে এটি জনপ্রিয় ব্যক্তি ছাড়া, তৃণমূলের নেতা ছাড়া ঘাত প্রতিঘাত সহ্য করার মধ্য দিয়ে উড়ে এসে জুড়েই কিন্তু আপনার একজন ইউপি সদস্য হওয়া যায় না, কিংবা আপনার একজন উপজেলা চেয়ারম্যান হওয়া যায় না। এখন আমি শেষ করে দিচ্ছি, এখন আপনি যদি 17 বছর নির্বাচনের বাইরে থাকেন, জ্বালাও পোড়াও, কূটকৌশল, ষড়যন্ত্র, ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্য দিয়ে
আপনি যদি চিন্তা করেন জনগণ আমাকে ভোট দেবে, জনগণের টাচে না থাকে, জনগণের উন্নয়নে না থাকে, তাইলে তারা একটি রাজনৈতিক দল হিসেবে, বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে তাদের চাওয়া কি, তাদের কর্ম কি, জনগণের কাছে প্রত্যাশা কি, দেশের মানুষের কাছে প্রত্যাশা কি, বিএনপির আসলে চাওয়া কি, পাওয়া কি, তাদের প্রত্যাশা কি, আপনাদের কাছ থেকে আমরা যতখানি শুনি বিএনপির মুখ থেকে হয়তো বা ততখানি শুনি না। একটুখানি একটা প্রশ্ন রেখে যেতে চাই এই প্রসঙ্গেই, যে আপনি বললেন মানে ডামি প্রার্থীর প্রসঙ্গটা আপনি এড়িয়ে গেছেন আলী আশরাফ ভাই, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন যে আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় স্বামীর প্রতিপক্ষ হয়েছেন স্ত্রী, আবার মায়ের প্রতিপক্ষ হয়েছেন মেয়ে। মানে এটির আসলে কারণ কি, মানে এই ফরম্যাটটার আসলে কারণ কি, কি যৌক্তিকতা দেখছেন আপনারা? আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন, আমি একটু বুঝতে চাই, দর্শকরাও নিশ্চয়ই বুঝতে চাই। শরীফ ভাই, আপনার কাছে আসতে চাই, এই যে নির্বাচন নিয়ে নানা রকমের মতবিরোধ, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না, বছরের পর বছর তারা নির্বাচন বর্জন করে, এবং সেই কারণে আওয়ামী লীগকে নানা রকমের নির্বাচনের ফরম্যাট দাঁড় করাতে হয় এবং তাদেরকে সেইভাবে নির্বাচনে জয়ী হয়ে আসতে হয়। এর ফলে আসলে এই নির্বাচন নামক সেই প্রক্রিয়াটির সবচেয়ে বড় যারা অংশীজন, জনগণ, তারা কতটুকুন আসলে তাদের সুযোগটা পাচ্ছে, তাদের রাজনৈতিক চর্চার সুযোগটা থাকছে, এবং সেই সাথে আমি যদি একটু জানতে চাই যে বাম সংগঠনগুলো আসলে তৃণমূল পর্যায়ে তাদের ভূমিকাটা কি, তারা কিভাবে কাজ করে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার পাশে দুইজন আলোচকের শুভেচ্ছা। যে আলোচনাটি করছেন এটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে প্রদত্ত যে স্থানীয় সরকার ব্যবস্থাকে এবং প্রকৃতপক্ষে জনগণের হাতে ক্ষমতা এবং জনগণকে রাষ্ট্র কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে কতগুলো অর্গান আছে, যতগুলো স্তর আছে, তার একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থানীয় সরকার ব্যবস্থা ইউনিয়ন পরিষদের পরে। সেই নির্বাচনটি হতে যাচ্ছে কখন? যখন বাংলাদেশের ভোট ব্যবস্থা নিয়ে প্রচুর প্রশ্ন আছে এবং এই ভোট ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য বাংলাদেশের বড় দুটো দল দায়ী এবং তাদের কম বেশি ভূমিকা আছে, কিন্তু রেসপন্সিবিলিটি দুজনেরই আছে। আমরা আশরাফের যে বক্তব্যটা আপনি শুনলেন যে আমরা আমার ভোট আমি দেব, এই ধরনের একটা আন্দোলনের মধ্যে, রাইট, আমরা 1990 সালে যে আন্দোলনটি করেছিলাম সেটা আমার ভোট আমি দেব বলেই, এবং 1989 সালে আমাদের পার্টি, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের 4টি প্রান্ত থেকে পদযাত্রা করে ঢাকা এসেছিল এই দাবি নিয়ে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে সেই ব্যবস্থাটা নেই। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় দুটো দলের ওই যে বললাম ভূমিকা কম বেশি, এবং এটি করতে গিয়ে যে অবস্থাটি দাঁড়িয়েছে, এখন নির্বাচনটা হয়েছে ঘুমিয়ে থাকে জনগণ, ভোট দিয়ে দেয় প্রশাসন, সন্ধ্যাবেলায় তারা বলে সুষ্ঠু হলো নির্বাচন। জনগণকে ভোট কেন্দ্রে যেতে হয় না, মানুষ ঘুমিয়ে থাকে, এমনকি প্রার্থীর আত্মীয় স্বজনও ঘুমিয়ে থাকে। আপনি বাংলাদেশের শহরগুলোতে যদি দেখেন, একটা ভোট কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট পড়েছে 12টা, 15টা, 30টা, 35টা, কিন্তু ওই জায়গায় ভোটারকে বাদ দিয়ে কেবলমাত্র সরকারি দলের নেতাকর্মীর সংখ্যা অনেক। এটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এই যে আমি যেটা বললাম যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটি পরিবর্তন হয়ে তোমার ভোট অন্য দেবে, যে খুশি সে দেবে। এটি আপনি গত 7 তারিখের যে সংসদ নির্বাচন, আমরা নাবালকদেরকেও দেখেছি, যে খুশি সে দেবে। শিক্ষক তিনি যে দায়িত্ব পালন করছেন তিনিও দিতে পারেন, পুলিশও দিতে পারে, পুলিশও দিয়েছে বাংলাদেশের নির্বাচন। অর্থাৎ এই জায়গাটি আমরা চাইনি, কিন্তু এই জায়গা থেকে পরিবর্তন করার জন্য যে ধরনের উদ্যোগগুলো থাকা দরকার ছিল রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং একই সাথে আমাদের এখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, অর্থাৎ নির্বাচনটা যারা কন্ডাক্ট করে, এই উপজেলা নির্বাচন ধরে আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে যতটুকু অগ্রগতি হয়েছিল গত 50-52 বছরে, কোথায় প্র্যাকটিসের জায়গায় 2-1টি পরিবর্তন এসেছিল, ইতিবাচক পরিবর্তন আমি মনে করি। 2008 সালে ডক্টর শামসুল হুদার নেতৃত্বে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কতগুলো পরিবর্তন এনেছিল নির্বাচনী প্রচারণায়। আপনি নিশ্চয়ই আপনার মনে আছে, একসময় আমরা দেখতাম সকালবেলা ঘুম ভাঙতো মাইকের শব্দে, রঙিন নানা রকমের পোস্টার, তোরণ ইত্যাদি ইত্যাদি। সেই জায়গা থেকে শামসুল হুদার যে নির্বাচন কমিশন, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবরা, তারা চেষ্টা করে এক কালারের পোস্টার এবং নির্দিষ্ট একটা সময়ের পর থেকে প্রচারণার যে ট্রেডিশনটা তারা অনেক কষ্ট করে ফিরিয়ে এনেছিলেন, সেটিকে এই ইলেকশন কমিশন ধ্বংস করে দিয়েছে। তারা এই ইলেকশনে রঙিন পোস্টারের ব্যবস্থা তারা ওই স্বীকৃতিটা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তারা এই নির্বাচনটাকে টাকাওয়ালাদের কাছে নিয়ে গেছে। 10,000 টাকা যেখানে আপনার জামানত, সেটি তারা
1 লাখ টাকা করেছে, 5,000 টাকার একজন ভাইস চেয়ারম্যান সেটা 75,000 টাকা করেছে, এবং এই টাকাটা তারা, আমি এই শব্দটি ব্যবহার করার জন্য দুঃখিত, এই টাকাটা যাতে তারা ইলেকশন কমিশনের ফান্ডে থাকে এবং এই টাকাটার মালিক যারা তারা তাতে হতে পারে, সেই কারণে 8% ভোট কাস্টের যে জায়গাটায় জামানত রক্ষার জন্য কাস্টিং ভোটের 8% সেটি পরিবর্তন করে 15% করেছে। অর্থাৎ আপনি 15% ভোট যদি না পান, তাহলে এই যে 1 লাখ টাকা আপনি জামানত দিলেন, এই টাকাটা ইলেকশন কমিশন পেয়ে যাবে। এই যে আপনি যদি 15% ভোট আপনি না পান, তাহলে ভাইস চেয়ারম্যানের কাছ থেকে যে 75,000 টাকা নিলেন, এই টাকাটা তারা পেয়ে যাবে। অর্থাৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের এই যে জামানতের টাকাটা খাওয়ার জন্য, খেয়ে ফেলার জন্য তারা এই আইনটার পরিবর্তন আনলো। এবং আমি মনে করি যে এবারের ইলেকশনের সব থেকে কদর্য যে দিকটা ইলেকশন কমিশনের মধ্য দিয়ে, কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানের হাত দিয়ে যেটি হলো, সেটি হচ্ছে এটা। 90-এর যে আন্দোলনটি, সেই আন্দোলনে পর্যন্ত কিন্তু অন্যতম স্পিরিট ছিল যে শুধুমাত্র ভোট ব্যবস্থার পরিবর্তন না, নির্বাচন ব্যবস্থার সংস্কার, টাকা, পেশি শক্তি, ধর্মের অপপ্রচার, ধর্মের ব্যবহার, এগুলোকে বন্ধ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা। সেই যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধ্বংস করে দিল এই নির্বাচন কমিশন। এবং এর জন্য হয়তো সরকার তাদেরকে কিছু বলবে না, হয়তো তারা আরো পুরস্কার পাবেন। এখান থেকে বেরিয়ে গেলে সচিব ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, এখান থেকে অবসর নেওয়ার পরে আবার বাইরে কোথাও রাষ্ট্রদূত হবেন, কিন্তু ইতিহাস তাদেরকে ঘৃণা করবে। ইতিহাসের পাতায় তারা একেবারে ইলেকশন ব্যবস্থাটাকে এই যে কালিমা লিপ্ত করার জন্য, নির্বাচন ব্যবস্থাকে টাকাওয়ালাদের হাতে তুলে দেওয়ার জন্য যত সমালোচনা, সেই সমালোচনায় তারা নাম লেখে। আমি শেষ করবো এই জায়গাটায় যে এখানে কোন একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো না বলে আপনি যা খুশি তাই করতে পারেন না। বাংলাদেশের সমস্ত ভোটাররা বিএনপি করে না, বাংলাদেশের সমস্ত ভোটাররা আওয়ামী লীগ করে না। 70-এর নির্বাচনে মাওলানা ভাসানী অংশগ্রহণ করেননি। এক একটা রাজনৈতিক দলের নানা রকমের স্ট্র্যাটেজি থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে বিএনপি কেন আসে নাই সেই কারণে আমি ভোট যা খুশি তাই করে ফেলবো, আওয়ামী লীগ কেন আসে নাই সেই কারণে আমি ভোট যা খুশি তাই করে ফেলবো। ওই যে অভিযোগগুলো আসে, 2.5 কোটি ভুয়া ভোটার, অমুক ইলেকশন তমুক ইলেকশন, এগুলো আছে। আবার 22, 25, 26% ভোটকে আপনি পাম দিয়ে সেটাকে কত 48, 49 যা খুশি তাই বলে দিচ্ছে। এই যে জাল ভোটের উৎসব, এই যে ক্ষমতা দখল করে রেখে নির্বাচনকে নিজের খুশি মতো পরিচালিত করা এবং নিজেকে বিজয়ী ঘোষণা করা সবকিছুতেই। এবং এবার আরেকটা যে কাজটি হলো, সংবিধান পরিপন্থী একটা সিদ্ধান্ত নিয়েছে শাসক দল, যেটা আইনের সাথে যায় না। আপনি এমপির ভাই নির্বাচন করতে পারবেন না, চেয়ারম্যানের ভাই নির্বাচন করতে পারবেন না, এই ক্ষমতা, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার নেই। ওকে, আলী আশরাফের কাছে ফিরে যেতে চাই। একটি প্রশ্ন রেখেছিলাম, কেন এত বড় রাজনৈতিক দলগুলোর ডামি প্রার্থীর প্রয়োজন হয় নির্বাচনে জয়ী হয়ে আসার জন্য? আর সেই সাথে শরীফুজ্জামান শরীফ ভাইও একটি প্রসঙ্গ তুলেছিলেন যে এটি আসলে একেবারেই সাংবিধানিক পরিপন্থী, যে এমপির ভাই নির্বাচন করতে পারবে না কিংবা আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না। তারা তো এমনও তো হয় যে অনেক পুরনো রাজনীতিবিদ, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এ ধরনের সিদ্ধান্ত কেন? প্রথম হলো যে আপনার ডামি বলতে কি বোঝায়, সেই শব্দের সাথে আওয়ামী লীগ আপনার একমত না। এখন দেখুন আপনার হলো যে মানে আপনারা ওই শব্দটাকে আপনারা আসলে কিভাবে ব্যবহার করেন? দেখেন ডামি বলতে কি সেটা আমরা বুঝি না। যে একজনের প্রতিপক্ষ হিসেবে আরেকজনকে দাঁড় করানো। একটা জিনিস আপনাকে নিজেদের মানুষ সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের যে ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছিল, বিচারহীনতার যে বাংলাদেশ, সেটা থেকে বাংলাদেশকে দেশরত্ন শেখ হাসিনা তুলে নিয়ে এসেছে। আপনি দেখেন আজকে আপনার এই যে স্বামী স্ত্রীর যে প্রশ্নটি বললেন, একই ফ্যামিলিতে একাধিক লোক নির্বাচন করে, এখন সে রাজনীতি করে, সে নিজেকে জনপ্রিয় মনে করে, জনগণের সাথে সম্পৃক্ত আছে, এই কারণে হয়তো স্বার্থর ব্যাপারটা দেখে বা নির্বাচনী তার যে প্রাপ্তি সেই বিষয়টি থাকে, এটি আমি দোষের কিছু মনে করিনি। এখন আপনার হলো যে এইটির সাথে যে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ আপনি অনেকভাবেই একটি দলকে বা একজন ব্যক্তিকে দোষারোপ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ মোটা দাগে যে বিষয়টি চায় সেটি হলো যে বাংলাদেশে যে আপনার ভোট ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সে থেকে উত্তরণ ঘটাতে চায়। এখন দেখুন আপনার আওয়ামী লীগ
শরীফ ভাই বলেছে যে কোন সংবিধানে পড়ে, কিংবা আপনার হলো যে এমপি মন্ত্রীর বা প্রার্থীর বাবা মা ভাই, হ্যাঁ সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যদি আপনি বলেন তাহলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি যখন ওই এমপির ওয়াইফ কিংবা ছেলে কিংবা মেয়ে কিংবা আত্মীয় স্বজন নির্বাচনে অংশগ্রহণ করবে, তখনই আপনি বলবেন যে প্রশাসন দিয়ে তারা পাশ করিয়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ চায় যে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হোক, পার্টিসিপেটরি নির্বাচন হোক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটুক, পেশি শক্তির প্রভাব মুক্ত থাক, জনগণ যাকে নির্বাচিত করবে। আপনি আওয়ামী লীগের যে আপনার একেবারে আওয়ামী লীগ তার পরিষ্কার করে দিয়েছে যে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী, আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি, কেন্দ্র থেকে কোনো প্রার্থী কাউকে আপনার সমর্থন দিতে পারবে না, কারোর পক্ষে নামতে পারবে না। সেটা কি মানছে? অবশ্যই মানছে। কোথায় আপনার আওয়ামী লীগের এই যে আপনার 495টা উপজেলায় আওয়ামী লীগের কোন এমপি, কোন আপনার হলো যে মন্ত্রী, কোন আপনার হলো যে জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, প্রেসিডিয়াম মেম্বার, তারা যে একটা প্রার্থীর পক্ষে প্রচারণা করছে কিংবা আমার প্রার্থী বলেছে? আপনার আওয়ামী লীগ যে নিজেদের যে দলীয় প্রতীক ছিল সেটাও তুলে দিয়েছে, জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচন করো ওপেন করে দিয়েছে। যে আপনার জনপ্রিয়, যার গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে, সে নির্বাচনে আপনার জিতে আসবে। এখন আমাদের যে এই মাইন্ড সেট আপ হয়ে গেছে যে আপনার সামরিক জাতাকলে আপনার ভোট ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আপনার দুইটি দল জাতীয় পার্টি বিএনপি আপনার নির্বাচনের বাক্স ছিনতাই করা, নির্বাচনে ভোট ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচনকে কুক্ষিগত করা আপনাদের বিরুদ্ধে। এখন দেখুন আপনার অভিযোগ আপনাকে যদি আমি একটা অসত্য অভিযোগ দেই, সেটা কি বাস্তব হবে? তাদের বেলাতে সত্য, আপনাদের বেলাতে অসত্য কিভাবে হবে? দেখুন আপনার এই যে বিএনপি কিংবা আপনার এই যে শরীফ ভাই যে বিষয়টি বলল যে ভোট দিয়েছে প্রশাসন, আর বিএনপি আসে বা না আসে তাতে কি ভোট ব্যবস্থাকে অন্যভাবে কি ম্যানিপুলেট করে নেওয়া যাবে কিনা? এখন দেখুন বিএনপির স্ট্র্যাটেজি কি হবে নির্বাচনে, সেটা বিএনপি ভালো বলতে পারে। বিএনপি আপনার 2-3টে নির্বাচন বর্জন করেছে, বিএনপি আপনার বিরোধী দলেও নেই, বিএনপি আপনার সংসদেও নেই, বিরোধী কোথায় আছে বিএনপি জানে। কিংবা আপনার হলো যে তারা উপজেলায় অংশগ্রহণ করছে না, কিংবা আপনার তারা ইউপিতেও অংশগ্রহণ করছে না। এটা কি আপনাদেরকে সুবিধা দিচ্ছে না? আপনারা সুবিধা পাচ্ছেন না? বিএনপি এই জায়গায় সুবিধার বিষয় নয়, এই জায়গায় আপনার হলো যে বিএনপির যে সক্ষমতা নেই, জয়ী হওয়ার এক ধরনের সুযোগ তো থাকছে। বিএনপি কিংবা আদার্স দল, আওয়ামী লীগ কি বলেছে যে তুমি নির্বাচনে অংশগ্রহণ করো না? আপনার বিএনপি আসে না, তাদের জনসমর্থন নেই, জনপ্রিয়তা নেই, জনগণের সাথে সম্পৃক্ত নেই, তারা নির্বাচনকে ভয় পায়, নির্বাচনে আসে না। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই বিএনপি আপনার এই যে উপজেলাকে তো এরশাদ প্রবর্তন করেছিল, বিএনপি ক্ষমতায় এসে এই নির্বাচন ব্যবস্থাকে বন্ধ করেছিল। আওয়ামী লীগ 98 সালে আবার এই নির্বাচন ব্যবস্থাকে আপনার পুনরায় প্রবর্তন করেছে। পর্যন্ত আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়, আওয়ামী লীগ নিষেধ করে না। আমরা জজ মেয়ার নাটক দেখেছি, আমরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য আপনার জনসভায় আপনার বোমা হামলা, গ্রেনেড মেরে 24টি তাজা প্রাণকে হত্যা দেখেছি। আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা নজির দেখেছি। আপনি যদি সেই প্রসঙ্গে যান তাইলে বিচারহীনতার রাজনীতি, বিচারহীনতার আপনার হলো যে নির্বাচন, সেটি বিএনপি প্রবর্তন করেছে। মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপির আসলে তৃণমূল নিয়ে আমরা একটু আসলেও চিন্তিত আছি, কারণ বিএনপির ঠিক বারবার নির্বাচন বর্জন করার এক ধরনের সংস্কৃতি বা এক ধরনের কালচার বা কি অর্জন হয় এই প্রশ্ন করতে করতে তো আমরাও রীতিমতো বোর হয়ে গেছি। তো সেক্ষেত্রে আসলে এই যে বহিষ্কৃত যে নেতাকর্মীরা আছেন বা নির্বাচনের ঠিক এই মুহূর্তে নেতৃত্ব নিয়ে যে সংকটটি ছিল আপনাদের মানে যে অভিযোগটি আমরা প্রায় পাই, আপনি বলবেন যে না কোনো সংকট নাই, কিন্তু আসলে যদি সংকট নাই থেকে থাকে তাহলে বিএনপির আসলে সংকটটা কোথায়? বিএনপির এই যে হুট করে নির্বাচন বর্জনের যে একটা প্রবণতা, এটা কোথায় থেকে আসে? না, আমি আপনাকে বলছি যে নির্বাচনটা হলে তো আমি নির্বাচন করব। প্রথম কথা হচ্ছে একটি দল আন্দোলন করে সংগ্রাম করে ফ্রি ফেয়ার একটা নির্বাচনের জন্য, এবং একটি রাজনৈতিক দল
এটা আসসালামু আলাইকুম, আমরা জাতির প্রয়োজনে আসলাম, নির্বাচন দিয়ে চলে যাব, এটা বলার সুযোগ নাই। এটি রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসে। বিএনপি 2001, 91, 1981 সালের রাষ্ট্রপতি নির্বাচন, এই সবগুলি ক্ষমতা নির্বাচনের মাধ্যমে আসছে। এখানে আপনি দেখবেন যে কি বলে, আমি আপনাকে শুরুতেই বলছি যে তৃণমূলে অল্প যে কয়জন দাঁড়িয়েছে, এটি সরকারের এখানে প্রলোভন আছে, নিপীড়ন আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। এটার জন্য হয়তো এই 73 জন তাদেরকে ইলেকশনে যেতে হয়েছে। 1, 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে অন্য আরেকটা জিনিস আপনার নজরে আনতে চাই, যেটা শরীফ বলেছে। এটা শরীফ হয়তো সময়ের জন্য শরীফ বলতে পারেন নাই পুরোটা। সংবিধানের 27 অনুচ্ছেদে হচ্ছে আইনের সমতা, আইনের চোখে সমতা, এবং 28 অনুচ্ছেদে হচ্ছে যে কোনো প্রকার বৈষম্য প্রদর্শন করা যাবে না কোনো কারণেই, সেটি বর্ণ হোক, ধর্ম হোক, যে কোনো সম্পর্ক হোক, কোনো কারণে বৈষম্য প্রদর্শন করা যাবে না, কাউকে বৈষম্য প্রদর্শন করে বঞ্চিত করা যাবে না। তো এইখানে আওয়ামী লীগের যে সমস্যাটা হচ্ছে, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র মনে করে কিনা। আপনি যত যুক্তি দেন, কাউকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। আপনাকে স্বামীর জন্য স্ত্রীকে বঞ্চিত করা যাবে না, স্ত্রীর জন্য স্বামীকে বঞ্চিত করা যাবে না, একজনের অপরাধে অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। তো সেই কারণে আওয়ামী লীগ এখন মনে করেছে যে তার এমপি মন্ত্রীরা, তার মনে হয়েছে যে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করবে। আশরাফ যেটা বলেছে, প্রভাব বিস্তার করবে। কি কারণে প্রভাব বিস্তার করবে? মানুষ বলবে যে এই এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নির্বাচনে দাঁড়িয়েছে, তার জন্য প্রশাসন প্রভাব বিস্তার করছে। আমি জিজ্ঞেস করতে চাই যে আমরা যে গত 4 বছর বা 3 বছর যাবৎ বলছিলাম যে এই এমপি মন্ত্রীরা স্বপদে বহাল থেকে নির্বাচন করলে প্রভাব বিস্তার করবে, আজকে যারা তাদের আত্মীয় স্বজনের জন্য প্রভাব বিস্তারের কথা আওয়ামী লীগ স্বীকার করে, ওরা কি 7 জানুয়ারি নির্বাচনের সময় নিজের আসনের জন্য প্রভাব বিস্তার করে নাই? এটা হচ্ছে আমার একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে সংবিধানের 7-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে এই রাষ্ট্রের মালিক জনগণ, এই রাষ্ট্রের মালিক জনগণ। আপনার 11 অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে এই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে তার মালিকানা প্রয়োগ করবে। আপনি বলুন যে 7 জানুয়ারি যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কোথায়? ডামি নির্বাচন। প্রধানমন্ত্রী নিজে বলেছেন সব জায়গায় ডামি প্রার্থী রাখবা। নড়াইল 1 আসনে যে প্রার্থী, তিনি স্বামী স্ত্রী, তারা ডামি প্রার্থী হচ্ছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে 7 জানুয়ারি নির্বাচনটি, আমরা নির্বাচন হলে তো আমরা নির্বাচন করব, 7 জানুয়ারি নির্বাচন হয় না, এই জন্য বিএনপি নির্বাচনটি বর্জন করেছে। আপনি বারবার বলবেন যে বিএনপির মধ্যে নির্বাচন বর্জনের সংস্কৃতি না। আপনি 2014 সালে নির্বাচনের আগে 51% আসন এবং 51% আসনে তারা নির্বাচিত হয়ে যায়। 153 আসন মানে 51% আসন। তো এই জন্য এটা তো নির্বাচন হয় নাই। 18 সালে নির্বাচনে আমরা গিয়ে দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছিলেন বঙ্গবন্ধু কন্যা হিসেবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে বিশ্বাস করুন। একটু যুক্ত করতে চাই আমি যে আসলে কখনোই বিরোধী দলের অবস্থানটা খুব বেশি যে একেবারে ফুল দিয়ে ঘেরা হয় তা না। যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন যে তাদের উপর কোনো ধরনের নির্যাতন হয়নি বা তারা কোনো নিপীড়নের শিকার হয়নি, এটা তো আপনারা বলতে পারবেন না। খুব কি গর্ব করে বলতে পারবেন যে না, আমরা আওয়ামী লীগের উপর কোনো রকমের শাসন চালাইনি? কারণ একসাথে 8,000 নেতাকর্মী আটক করার ঘটনা তো ঘটেছে, এমনটা তোমরা পত্রপত্রিকাতে দেখেছি। এখন ঠিক সেক্ষেত্রে আমরা যদি পাশের দেশ ভারতে দেখি, আমরা যদি পাকিস্তানের কথা বেশি এত দূরে না গিয়ে দেখতে চাই যে সরকার দলের সাথে বিরোধী দলের সম্পর্ক কখনোই ভালো না, কিন্তু তারা তো কেউ নির্বাচন বর্জন করে না। আপনারা কেন করেন? আপনি পাকিস্তানের কথা বললেন, তো ভারতের কথা বললাম, ভারতের কথা না, ভারত, আমি আসেন পাকিস্তানে ওইখানে একটা কি বলে একটা তত্ত্বাবধায়ক ফরমেশন আছে, এবং পাকিস্তানে যে এই কি বলে শাহবাজ শরীফ এবং বা অন্যান্যরা কেউই তারা প্রধানমন্ত্রী ছিলেন না, তাদের মন্ত্রী পরিষদ ক্ষমতায় ছিল না ইলেকশনের সময়, যার জন্য ইমরান খান জেলে থেকেও নির্বাচনটা করতে পেরেছেন। আমরা তো বলেছি যে শেখ হাসিনা ক্ষমতাটা ছাড়ুন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে বিএনপি কি বলে জেলখানা না,
জেলখানা থেকে ইলেকশন করতে। আপনাদের নেতৃত্ব, আপনাদের নেতৃত্ব কি আপনাদের নেতৃত্ব নিয়ে একটা প্রবলেম আছে। কোন নেতৃত্ব? এটা প্রায় প্রসঙ্গটা আসে। কি প্রবলেম? জনাব তারেক রহমানের নেতৃত্ব আসলে দলের নেতাকর্মী মানতে চায় না, এমন কে বলছে? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই সময়ে সবচেয়ে বেশি ইন্টিগ্রেটেড অ্যান্ড ইউনাইটেড আছে। এক শাহজাহান ওমর, ভগবান শাহজাহান ওমরকে তারা নিয়ে যেতে পেরেছেন। আর শাহজাহান ওমর ছাড়া গত নির্বাচনে একজন লোক দল ত্যাগ করে নাই, একজন লোক এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। ওকে ফাইন, আমি আবার ফিরবো মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে ফিরবো। শরীফুজ্জামান শরীফ ভাই, আমি আসলে অনেক কোনো প্রশ্ন রাখতে চাই না। এই যে তৃণমূলের নানা রকমের অসন্তোষ রাজনৈতিক দলগুলো এবং এর ফলে আসলে কেন্দ্রের সাথে তাদের যোজন দূরত্ব বেড়ে যাচ্ছে, বড় বড় দুটি রাজনৈতিক দল কি ধরনের হুমকির মুখে পড়তে পারে বা তাদের আসলে কি ধরনের ক্ষতি হতে পারে, এটি কি তারা আঁচ করতে পারছে কিনা? প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের নির্বাচনী ব্যবস্থা এই যে তৃণমূল এবং কেন্দ্রের সিদ্ধান্ত না মানা, এটি প্রথম না, এটা বিভিন্ন সময় ঘটেছে। সেটি জাতীয় নির্বাচনে বলেন, স্থানীয় নির্বাচনে বলেন, এটি ঘটে থাকে। সুতরাং এই ব্যবস্থাটা এবার হঠাৎ করে এসেছে এমনটা না, এবং এর ভেতর থেকে একেবারে নির্বাচন প্রক্রিয়া সবকিছু যে ভেস্তে যাবে তাও না। তবে কিছু কিছু মানুষ যারা বলেন নেতা বা নেত্রীর সিদ্ধান্ত একেবারে শিরোধার্য, তিনি যা বলবেন তাই, কিন্তু ভোটের সময় এসে যখন নমিনেশন পান না তখন তারা বিদ্রোহী হন, এবং বিদ্রোহী হওয়ার পেছনে তাদের অনেকগুলো কারণ থাকে। তারা অনেকেই জানেন যে বহিষ্কার হওয়ার পর একটা সময় আবার দল আমাকে ফেরত নেবে, অসংখ্য উদাহরণ আছে আওয়ামী লীগ বিএনপিতে, এবং সেই কারণে তাদেরকে উদ্বুদ্ধ করে যে অন্তত ইলেকশনটা করি, যদি একটা পদ আমি ইলেক্টেড হতে পারি দল একসময় আমাকে হয়তো আবার ফিরিয়ে নিয়ে আসবে, অসংখ্য উদাহরণ আছে। তারা এইভাবে পদ পাওয়ার জন্য মরিয়াটা কেন? মরিয়া তার কারণ হচ্ছে যে এখন আর কেউ জনসেবার জন্য নির্বাচনে আসেন না। এরা প্রত্যেকেই জানেন যে একজন এমপি, তিনি একজন ব্যক্তি এমপি হওয়ার পর 5 বছরে 545 গুণ সম্পদ যেমন বাড়ে, একজন ব্যক্তি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারেন 5 বছরে অন্তত তার 200 গুণ হলেও সম্পদ বাড়বে। আমাদের গত নির্বাচনের আগে যে হলফনামার যে ঘটনাগুলো আমরা দেখেছি। সুতরাং এটি একটি প্রবণতা, এটি একটি কারণ যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারি, আমি সবার কথা বলছি না, বড় একটা অংশ, এই কারণে তারা দলের সিদ্ধান্ত মানেন না। আপনি সরকারের মন্ত্রীদের কথা আমি বলেছি, আপনার এটি হচ্ছে যে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা। এমপিদের ভাইরা, এমপিদের বোন, দুলাভাই, তারা প্রভাব বিস্তার করে কেন? সিংড়াতে, নাটোরের সিংড়াতে একজন চেয়ারম্যান প্রার্থী আরেকজনকে অপহরণ করে নিয়ে গেলেন কেন? কারণ তার ভগ্নিপতি দুলাভাই তিনি একজন মন্ত্রী। এটি আমি অনেকের সাথে তর্ক করেছি এবং তর্ক করতে পারি। এই যে তার দুলাভাই যে মন্ত্রী, এটি হচ্ছে তাকে সাহসী করেছে যে অন্তত তিনি আমাকে সেভ করবেন। এবং আপনি দেখছেন ইলেকশন কমিশনের কথা বললাম, একজন মানুষ আরেকজন মানুষকে অপহরণ করলো, আঘাত করলো, আহত করলো, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হলো, তিনি কি গ্রেপ্তার হয়েছেন? না, গ্রেপ্তার হননি। কেন গ্রেপ্তার হননি? ওই যে তার আত্মীয় একজন মন্ত্রী। সুতরাং এখানে মন্ত্রী এমপিদেরকে আপনি নিয়ন্ত্রণ না করে তার ভাইপো, তার ভাতিজা, তার শালা, অমুক অমুকদেরকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার সিস্টেমটা ফেল করেছে, আপনার শৃঙ্খলাটা ভেঙে গেছে। এখন আপনার তো একটা আত্মমর্যাদা আছে, সম্মান তো আছে, এটি আপনি প্রকাশ করতে পারছেন না বলে এই কাজগুলি করছেন। কিন্তু আপনার এই যে সিদ্ধান্তটা যে মন্ত্রীর ছেলে, অমুকের ছেলে, এমপির ছেলে ইলেকশন করতে পারবে না, কিন্তু যারা এই কাজটি করছে আপনি কি তাদের বিরুদ্ধে কোনো শক্ত কোনো পদক্ষেপ নিয়েছেন? নো। গতকালকে আজকের পত্রিকায় আপনি যদি দেখেন, গাজীপুরে শিক্ষা প্রতিমন্ত্রীর, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর আপন ভাই, তিনি গত 10-12 দিনে 4 বার আচরণবিধি ভঙ্গ করেছেন। সর্বশেষ গতকালকে মোবাইল কোর্ট বসিয়ে তাকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। তার বাবাও প্রতিমন্ত্রী ছিলেন, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, একটা রাজনৈতিক পরিবার, কিন্তু তিনি দলের সিদ্ধান্ত মানছেন না। কেন মানছেন না? মানছেন না হচ্ছে তিনি জানেন যে তিনি যদি উপজেলা চেয়ারম্যান হতে পারেন তাহলে ওই যে 5 বছরের জায়গায় 6 বছরে, 4 বছরে সম্পদ এই জায়গাটা আসবে। আমি মনে করি যে সরকার এই জায়গাটায় যে ধরনের একটা নির্বাচন ব্যবস্থাকে তার যে ঐতিহ্য হারিয়েছে, গ্রহণযোগ্যতা হারিয়েছে, সেটিকে ফিরিয়ে আনার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার সুযোগ ছিল, সরকারের প্রয়োজন ছিল,
আজকে উপজেলা যদি নাও থাকে, উপজেলায় ধরেন যে বাংলাদেশের কোনো উপজেলা আওয়ামী লীগ জিতলো না, আওয়ামী লীগ কি পাওয়ার থেকে চলে যাবে? না। অন্তত এই জায়গাটায় আপনি ভোটটা দেওয়ার একটা ব্যবস্থা করতে পারতেন। কিন্তু আজকে যেটা হচ্ছে ওই যে ডেমোক্রেসি বাই দ্য পিপল ফর দ্য পিপল, যেটা এটা হচ্ছে বাই দ্য আওয়ামী লীগ, অফ দ্য আওয়ামী লীগ অ্যান্ড ফর দ্য আওয়ামী লীগ। আমাদের ইলেকশন ব্যবস্থাটা এখন ওই জায়গায় চলে গেছে যে এটি আওয়ামী লীগের জন্য ইলেকশন, আওয়ামী লীগের দ্বারা ইলেকশন এবং আওয়ামী লীগ জিতবে। জনাব শরীফুজ্জামান শরীফ এবং তিনি যেটি বলেছেন যে অভিযোগটি করেছেন এখনকার নির্বাচন পুরোটাই আসলে আওয়ামী লীগ কেন্দ্রিক, আওয়ামী লীগেরই জন্য, আওয়ামী লীগই করে, আসলে এখানে অন্য কোনো রাজনৈতিক দলের ভূমিকা নাই। আপনার কি মতামত? আমি শেষ মানে এই প্রসঙ্গেই আপনার মতামত জানতে চাই। দেখুন, আমার আর আপনার মতামত দিয়ে বাস্তবতাকে আপনি মেলান করে দিতে পারেন না। বাস্তবতা হলো যে এই যে আপনার জনগণ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছে এবং সংসদে কিংবা স্থানীয় পর্যায়ে আপনার ইউপি বলেন, উপজেলা বলেন, প্রত্যেকটা জায়গায় সিটি কর্পোরেশনে বলেন। 42% ভোটে কি সব জনগণের অধিকার নিশ্চিত হচ্ছে? ভোট আপনার 42 হলো না 98 হলো না 30 হলো সেটি উল্লেখযোগ্য বিষয় না। উল্লেখযোগ্য বিষয় ভোট ব্যবস্থাটা আপনার হলো যে সিস্টেমটা সেটা স্বচ্ছ কিনা, জনগণ ভোট দিতে পারলো কিনা, এবং সেই নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন উঠলো কিনা, আপনার নির্বাচনটি দেশে বিদেশে গ্রহণযোগ্য হলো কিনা। এখন আমরা যখন কতিপয় লোকের কথা শুনি, এর একটি ধারাতে আপনি যতগুলি পয়েন্ট তুলে ধরলেন, একটি ধারাতেও কি 7 জানুয়ারি নির্বাচনটা পড়েছে? অবশ্যই পড়েছে, যেমন অবশ্যই পড়েছে। সমালোচনা ছিল না, নাই, থাকবে না আগামী 5 বছর? সমালোচনা নেই ইবলিশ শয়তানের আর মহামানবের, কিন্তু সমালোচনা মানুষ যারা, রাষ্ট্র, এমন কোন রাষ্ট্রের সমালোচনা নাই? আপনার আমেরিকা নিয়ে সমালোচনা নাই, খোদ আপনার বাইডেনের আপনার অপোনিয়ন ক্যান্ডিডেট ট্রাম্পিতেও আপনার সেটাকে নিয়ে প্রশ্ন তুলেছে। আপনার এত বড় বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ইন্ডিয়ায় আপনার হলো যে প্রশ্ন নেই, পাকিস্তানের প্রশ্ন নেই, পৃথিবীর কোন রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থাকে নিয়ে আপনার প্রশ্ন নেই। কিন্তু সেই প্রশ্নটি কতটুকু গ্রহণযোগ্য? আমরা যারা গণতন্ত্র নিয়ে চিৎকার করি, ভোট ব্যবস্থাকে নিয়ে চিৎকার করি, তাইলে আপনার এই যে বিএনপি আপনার 3.5 বছর ক্ষমতায় ছিল, তারা যে গণতন্ত্রের চিৎকার করে, বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করা, এটা কোন ধরনের গণতন্ত্র? স্বাধীনতা বিরোধীদের আপনার জাতীয় পতাকা গাড়িতে তুলে দিয়ে এমপি মন্ত্রী করা, সেটা কোন ধরনের গণতন্ত্র? হরতাল অবরোধের নামে রাষ্ট্র ব্যবস্থাকে জিম্মি করা, সেটা কোন ধরনের গণতন্ত্র? আওয়ামী লীগের নেতাকর্মীকে ধরে ধরে হত্যা করা, এটা কোন ধরনের গণতন্ত্র? বিদ্যুৎ সারের দাবিতে আপনার যখন রাস্তায় মানুষ আন্দোলন করে গুলি করে হত্যা করা, এটা কোন ধরনের গণতন্ত্র? আপনার বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেয়া এবং আপনার হলো যে নির্বাচন বর্জন করা, এটা কোন ধরনের গণতন্ত্র? এখন যদি আওয়ামী লীগ সরকার আপনার গণতন্ত্রকে প্রবর্তন করতে চায়, জনগণের ম্যান্ডেট জনগণের কাছে দিতে চায়, ভোট ব্যবস্থাকে স্বচ্ছ করতে চায়, তাইলে আপনার এখন চিৎকার করি আমরা এইটাকে আড়াল করার জন্য, সেটাকে আড়াল করার জন্য। আওয়ামী লীগ সেই দল যে পথ তৈরি করে সেই পথে অন্যেরা হাঁটে। আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র বলেন, বাংলাদেশের উন্নয়ন বলেন, বাংলাদেশের স্বাধীনতা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব বলেন, আওয়ামী লীগ সেই দল প্রত্যেকটির সাথে জড়িত। আজকে আওয়ামী লীগ 7ই জানুয়ারির যে নির্বাচনটি, আমি তো মনে করি এই নির্বাচন 70-এর নির্বাচনের মতো একটি গ্রহণযোগ্য নির্বাচন। যদি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করে, তার স্ট্র্যাটেজির কারণে, তার নিজের অদক্ষতার কারণে, নিজের ভুলের কারণে, সে দায়ভার তার। আজকে আমি শেষ করে দিচ্ছি, আপনি আমাকে থামিয়ে দিলেই হবে না। আজকে একটি আপনার স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচনের পর সর্ববৃহৎ একটি নির্বাচন আপনার উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে আপনার আওয়ামী লীগ তো তার দলীয় কোনো প্রতীক নেই, আওয়ামী লীগ কাউকে সাপোর্ট দিচ্ছে না, আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, সকলের জন্য ওপেন করে দিয়েছে যাতে একটি আপনার নির্বাচনটি ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং যে নির্বাচনটি সেই নির্বাচনে জাতীয় পার্টি, বিএনপি, বাম, অন্য রাজনৈতিক দলগুলো কেন অংশগ্রহণ করে না, সেটি আমার প্রশ্ন। এই আপনার প্রশ্ন, আমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই শরীফুজ্জামান শরীফ ভাই নিশ্চয়ই দিবে এই প্রশ্নগুলোর উত্তর। এবং সেই সাথে আমি একটু যুক্ত করে আমি শেষ করতে চাই আপনার সাথে, যে আপনি তো বলবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবং আমরা এটা ধারণা করতে পারছি যে এই উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পরও আপনারা বলবেন যে ঐতিহাসিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এটা আপনার বলবেন। অসংখ্য ধন্যবাদ আলী আশরাফ ভাই। আজকে শেষ করতে হচ্ছে আপনার সাথে। আমি একটু মোশাররফ আহমেদ ঠাকুর ভাই আপনার কাছে চলে যেতে চাই।
এবং ঠিক আসলে বিএনপির বিষয়টি নিয়েই ওই শেষ পর্যন্ত থাকতে চাই। আপনি বলছেন যে নেতৃত্বে কোনো রকমের সংকট নাই, কিন্তু বিএনপি আসলে অনেকখানি এলোমেলো অগোছালো হয়ে আছে। এই বিষয়টিকে আসলে কিভাবে আপনারা গুছানোর চেষ্টা করছেন এরপরে, মানে এই 7 জানুয়ারির ইলেকশনের পরে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো কেমন হতে যাচ্ছে, যাতে করে আপনারা তৃণমূল এবং কেন্দ্রকে একীভূত করতে পারেন? আপনি দেখবেন যে 28 অক্টোবরের পরে রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত কোর্ট বসিয়ে আমাদের এমপি ক্যান্ডিডেট হতে পারেন এমন 150 জনকে সাজা দেওয়া হয়েছে। তো সেইখানে যে নির্বাচনটা করার যে ইচ্ছা এই সরকারের ছিল না অপোজিশনকে নিয়ে, এটা বোঝা যায়। নাম্বার 2 হচ্ছে যে আপনি দেখবেন যে 1972 সালে, আমি একটা ছোট্ট রেফারেন্সের জন্য যাচ্ছি। 1972 সালের 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে আসার পরের দিন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করেন, অস্থায়ী সাংবিধানিক আদেশ। সেখানে বলা হয় যে আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। গণতন্ত্র মানেই হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি বলে তারা সরকার ব্যবস্থাটা পরিবর্তন করেন। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার আসেন। তো আজকে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি, আজকে আওয়ামী লীগের বন্ধুরা যখন বলেন যে সারা পৃথিবীর গণতন্ত্র নিয়েই বিতর্ক আছে, গণতন্ত্রের বিতর্ক শেখ মুজিবুর রহমান শেষ করে দিয়ে গেছেন 1972 সালের 11 জানুয়ারি। তিনি বলেছেন বাংলাদেশি গণতন্ত্র হবে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি। ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসির মধ্যে আমি দামি আর তুমি নির্বাচন করার কোনো ব্যবস্থা নাই। অস্ট্রেলিয়া বলেন, ভারত বলেন, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, কোথাও ওই দামি নির্বাচনের কোনো ব্যবস্থা নাই। ইন দ্যাট কেস 7 জানুয়ারি নির্বাচনটা হয় নাই। দলীয় প্রতীক তুলে দিয়ে নাকি একটা বিশাল ঐতিহাসিক কাজ করেছেন। দলীয় প্রতীক তুলে দিয়ে ঐতিহাসিক কাজ করেছেন, তাহলে দলীয় প্রতীকের যে আইনটি আছে এই আইনটি কালকে রহিত করেন, এই আইনটি বাতিল করেন। যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা দলীয় প্রতীকের মাধ্যমে যে হবে, এই আইনটি 2015 সালের যে আইনটি, এই আইনটা 1 মিনিটে রহিত করতে পারেন রাষ্ট্রপতি। 1 মিনিটে বলতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা আইন 2015 রহিত করা হইল, করেন নাই। এরপরে আপনি দেখবেন যে এটা রেখে দিয়েছে যে ভবিষ্যতে যদি দেখা যায় নৌকা মার্কা নিয়ে মাঠে যাওয়ার ব্যবস্থা আছে, তাইলে নৌকা মার্কা নিয়ে মাঠে যাবেন। নৌকা মার্কা নিয়ে মাঠে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, এই জন্য নৌকা মার্কা উইথড্র করেছে। কেন? কারণ দামি নির্বাচনের সময় আমি, তুমি, দামি এবং চাচা মামু এক একটা আওয়ামী লীগের মধ্যে অন্তত 3 থেকে 5টি গ্রুপ হয়েছে। এই 5টি গ্রুপের মধ্যে যে মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা কোন পর্যায়ে যাবে, এই জন্য নৌকা মার্কাকে সবাই মিলে ডুবিয়ে দিবে, এই জন্য নৌকা মার্কাকে উইথড্র করে। অসংখ্য ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আমি পেয়েছি, আমার প্রশ্নের উত্তর পেয়েছি। আমি চলে যেতে চাই শরীফুজ্জামান শরীফ ভাই, আপনার কাছেই চলে যেতে চাই। এত সুন্দর নির্বাচনী ব্যবস্থা হচ্ছে, এত কিছু করা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু আপনারা কেন নির্বাচনে আসেন না? এই প্রশ্নটি রেখেছিলেন মোহাম্মদ আলী আশরাফ। নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। আমি অল্পতেই শেষ করে দিব যে নির্বাচনের মেইন স্টেক হোল্ডার হচ্ছে ভোটাররা। ভোটাররা কেন ভোট কেন্দ্রে আসে না, ভোটের পরপর সেটি তারা বলে। আমরা আমাদের এখানে নানাভাবে যে নির্বাচনের আকাঙ্ক্ষাটা, একটা গণতান্ত্রিক সমাজ, আমাদের মুক্তিযুদ্ধের বেসিক জায়গাটা ছিল যে আমরা এই ধরনের একটি সমাজ চাই, একটা গণতান্ত্রিক সমাজ চাই। কিন্তু সেই আকাঙ্ক্ষাটা বারবার নষ্ট করা হয়েছে। ক্ষমতাকে একেবারে চিরস্থায়ীভাবে আমার হাতে থাকবে, অন্যের কাছে যেতে পারবে না, যেতে দিব না, সেই মনোভাবের কারণে নানা রকমের মেকানিজম করে নির্বাচন ব্যবস্থাটাকে কখনো একটা ছিদ্র করা হয়েছে, তারপরে ডাবল ছিদ্র, তারপরে আস্তে আস্তে এখন যে অবস্থা, তাতে এই ব্যবস্থা বলে আর কিছুই নেই। আমাদের এখানে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার জন্য এরশাদ তার নানা রকমের খেলাগুলো খেলেছে। পরবর্তীকালে আমরা এগুলো জানি, বিচারপতির বয়স বাড়ানো, ভুয়া ভোটার তৈরি করা, এইসব ঘটনাগুলো আমরা শুনি। কিন্তু আমাদের সবথেকে ট্র্যাজেডিক ব্যাপার হচ্ছে যে এখন আমরা যে জিনিসগুলো, যে বিদেশিদের হস্তক্ষেপ ডেকে নিয়ে আসা হচ্ছে, ভারতকে তোমাকে সহযোগিতা করতে হবে, আবার আর এক পক্ষ বলছে না আমেরিকা তোমাকে সহযোগিতা করতে হবে। আমি আমার জায়গা থেকে মনে করি যে বাংলাদেশে মানুষের ভোটাধিকার নেই। বাংলাদেশের সরকার মানুষের ভোটাধিকার ছাড়া তার যে নিজস্ব যে মেকানিজম, সেইভাবে কায়দা কারণ, কলা কৌশল করে, চালাকি করে, নানা রকমের খেলার মধ্য দিয়ে সে ক্ষমতাটাকে নিজের নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু এটা ইলেকটেড গভর্নমেন্ট, এটি বলার কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক সরকার, এটি বলার সুযোগ নেই। আপনি 10 বছর, 15 বছর, কেন 100 বছরও থাকতে পারেন,
কলা কৌশল করে, কায়দা কারণ করে, কিন্তু সেটি যে জনগণের সমর্থন, হ্যাঁ জনগণ অসহায় হয়ে পড়েছে, হয়তো আপনার সঙ্গে পারছে না, আপনার সঙ্গে পেরে উঠছে না, তার মানে এই না যে আপনার প্রতি জনগণের সেই সমর্থনটা আছে। আমার প্রত্যাশা হচ্ছে আমাদের ভোটাধিকার ফিরে আসুক, বাংলাদেশের জনগণের সংগ্রামের মধ্য দিয়ে, পিটার হাস, আমেরিকা, রাশিয়া, চীন, অন্যদের সহযোগিতায় নয়। কারণ আমরা এই জায়গায়ও অনেকবার বলেছি যে আমাদের এখানে এই যে গ্রুপগুলো আসে তারা নিজেদের স্বার্থে আসে। আমরা এখানে আশরাফ উন্নয়নের অনেক গল্প বলল, ৩৬০০ টাকায় 1 কেজি বিস্কিট কেনা হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনে, ৩৬০০ টাকা। ৭,০০০ টাকার একটা মেশিন, সেটি সংস্কার করার জন্য দিনাজপুর হাসপাতালে খরচ হয়েছে ৩.৫ লাখ টাকা, ৭,০০০ টাকার মেশিন। তো আমরা এটা চাই না। আজকে পত্রিকায় দেখবেন ৩৫০ কোটি টাকা দিয়ে ১১ সেট ডেমো ট্রেন আনা হয়েছে, যাদের প্রত্যেকটি ডেমো ট্রেনের বয়স হওয়ার কথা ছিল ৩৫ বছর, এবং এটি দেখার জন্য ৫৪ লাখ টাকা খরচ করে ৮ জন কর্মকর্তা চীনে গিয়ে 1 বছর ছিলেন। তারা এসে রিকমেন্ড করেছেন ৩৫০ কোটি টাকায় ট্রেন আনা হয়েছে, 2 বছর পরে সেই ট্রেন শেষ। আমরা এটাও চাই না, কিন্তু আমরা জনগণের সমর্থন নিয়ে তাদের সরাসরি অংশগ্রহণে একটা সরকার চাই। ওই যে মেট্রো রেল চাই, পাতাল রেল চাই, আমার ভোটাধিকারও চাই। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, মোশাররফ আহমেদ ঠাকুর এবং মোহাম্মদ আলী আশরাফ, তিনজনকে ধন্যবাদ। আজকে সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হচ্ছে। আর আপনারা যারা এতক্ষণ ছিলেন জুলফিকার স্টিল প্রেজেন্স ডিবেট টুনাইটের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।